এতক্ষণ অবধি তোরা কি কি জেনে এসেছিস? যে ওই কারেন্টের ফ্লোতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, কেমন কেমন এফেক্ট হয়, ওই একটা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরে ফোর্স কেমন করে লাগে। আর এট লাস্ট আমরা পড়লাম যে একটা মোটর যে আছে, একটা মোটরের মধ্যে তো রোটেশন কেমন করে জেনারেট হয় সেটা আমরা পড়লাম। তো যেমন কারেন্ট পাস করালে, কারেন্ট যখন আমি পাস করাচ্ছি তোর আমি রোটেশন পাচ্ছি, মেকানিক্যাল এফেক্ট পাচ্ছি, এটা যেমন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক তার উল্টো প্রসেসটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ম্যাগনেটিক ইন্ডাকশন ভালো করে বোঝ। কারেন্ট থেকে মোশন, এটা হচ্ছে মোটর। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে ফেনোমেনাটা, সেটা হয় মোশন থেকে কারেন্ট জেনারেট করা। বুঝতে পেরেছিস? এটা ওয়াইডলি ইউজ করা হয়। আমি জানি না ছোটবেলা কতজন দেখেছিস একটা মোটর যদি সাইকেলের চাকার সঙ্গে লাগিয়ে দিস আর তার দিয়ে যদি একটা ছোট্ট লাইটের সাথে কানেক্ট করে দিস সামনে, তাহলে সাইকেলের চাকা যত স্পিডে ঘুরবে তত ব্রাইট লাইটটা জ্বলবে। কতজন লক্ষ্য করে? তো এই ফেনোমেনাটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক যেমন তুই কারেন্ট এই ম্যাগনেটের মধ্যে দিলে, মানে কারেন্ট এই মোটরের মধ্যে দিলে মোটরটা রোটেট করবে, তুই মোটরটাকে যদি রোটেট করাস তাহলেও কারেন্ট তৈরি হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই যে ফেনোমেনাটা, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। বোঝা গেছে? তো এইবার এই ফেনোমেনাটাকে আমরা স্টাডি করব, ঠিক যেমন আমরা মোটরকে স্টাডি করেছি একদম ওইভাবে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকেও স্টাডি করব। তো কি হয় বেসিক্যালি, তোর কাছে সাপোজ একটা সলিনয়েড আছে আর সাপোজ এখানে একটা গ্যালভানোমিটার আছে। গ্যালভানোমিটার কি করে? ছোট্ট ছোট্ট ডিফ্লেকশন কারেন্টের মেজার করে। এবার আমার কাছে সাপোজ একটা জাস্ট একটা এমনি একটা নরমাল আমার কাছে ম্যাগনেট আছে, বার ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল। তুই যদি এটাকে খুব স্পিডে যদি তুই ঢুকাস, দেখবি এখানে একটা ডিফ্লেকশন হবে। বুঝতে পেরেছিস? আবার যদি এটা খুব স্পিডে বার করে আনতে যাস, দেখবি এখানে ডিফ্লেকশন হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই যে ফেনোমেনাটা, এই ফেনোমেনাটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তারা দেখি কোনো এক্সপেরিমেন্ট পাই কিনা। করেছিস? দেখ ডিফ্লেকশনটা দেখ গ্যালভানোমিটারে। এই ফেনোমেনাটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে? ইন্ডাকশন প্রসেসটা কি? ইন্ডাকশন মানে সিম্পলি আমি মোশন থেকে আমি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছি। বুঝতে পেরেছিস? আমার কাছে মোশন আছে, আমি মোশন থেকে কারেন্ট জেনারেট করছি। বোঝা গেছে? তো এটা আমরা আরেকটু ডেপথে এক্সপ্লোর করব। কেমন করে? এই যে কারেন্টের একটা তোরা ডাইরেকশন দেখছিলিস গ্যালভানোমিটারে, লক্ষ্য করেছিস না? একটা যে ডাইরেকশন ছিল, নর্থ পোলের জন্য একটা ডাইরেকশন, সাউথ পোলের জন্য একটা ডাইরেকশন, লক্ষ্য করলি? এই জিনিসটা আমরা কেমন করে বুঝবো যে কোন ডাইরেকশনে কারেন্টটা জেনারেট হবে? কোন ডাইরেকশনে কারেন্টটা জেনারেট হবে এটা আমরা কেমন করে বুঝবো? সেটার জন্য আরেকটা মেথড আছে, আরেকটা উপায় আছে। ঠিক আছে? তো এই ইনডিউসড যে কারেন্ট তৈরি হচ্ছে, এটাকে বলে ইনডিউসড কারেন্ট। এই ইনডিউসড কারেন্টের ডাইরেকশনটা আমরা কেমন করে বুঝবো? সেটার জন্য একটা রুল আছে, সেটাকে কি বলা হয়? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। বোঝ,
ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ছিল কিসের জন্য? এই একটা কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে যে মোশনটা তৈরি হচ্ছে সেটার জন্য। এবার জাস্ট উল্টোটার জন্য, যে একটা মোশন আছে, মানে তোর একটা মোশন হচ্ছে, সেই মোশনের জন্য তোর কারেন্টটা কেমন করে আমি পাবো, কেমন ইনডিউসড কারেন্ট তৈরি হবে, সেটাকে তো আমি লেফট হ্যান্ড রুল দিয়ে বলতে পারবো না, কারণ লেফট হ্যান্ড রুল হচ্ছে তোর ওই ফোর্স ডিউ টু কারেন্ট ইন এ ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু ঠিক উল্টোটা, যে ইনডিউসড কারেন্ট কত হবে বিকজ অফ অ্যান অ্যাপ্লাইড ফোর্স, সেটার জন্য আমার লাগে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বোঝা গেছে? তো এবার ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কি জিনিস? একদম সেম, মানে ক্রাইটেরিয়া বল, যেভাবে তুই ডিফাইন করছিস বল, সবকিছু সেম। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল তুই কেমন করে লাগাবি? তোকে রাইট হ্যান্ড নিতে হবে, ঠিক এইভাবে যেমন করে তুই বা হাতে 3টে আঙ্গুল নিয়েছিলিস, তোকে রাইট হ্যান্ড নিতে হবে। রাইট হ্যান্ড নিয়ে তোর ফিঙ্গার্স গুলো কি রিপ্রেজেন্ট করছে আমাকে বল, এক একটা আঙ্গুল কি কি রিপ্রেজেন্ট করছে? আচ্ছা, আর থাম্বটা ফোর্স, মানে মুভমেন্ট বলতে পারিস, যে ডাইরেকশনে মুভ করছে কন্ডাক্টরটা। আর এটা মিডল ফিঙ্গারটা কিন্তু ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট। বুঝতে পেরেছিস? কারণ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কিন্তু কারেন্টটাকে ইনডিউস করা হচ্ছে, কারেন্টটাকে তৈরি করা হচ্ছে, জেনারেট করা হচ্ছে। ভালো করে বোঝ, ইন্ডাকশনে কারেন্ট ইনডিউস হচ্ছে একটা মোশনের জন্য। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো এবার এইখানটাতে যদি আমি বলার চেষ্টা করি যে আমি কি করে ইনডিউসড কারেন্টের ডাইরেকশনটা দেখতে পারবো, সেটা আমি কি করে বলবো? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে। তো সাপোজ আমি একটা সিচুয়েশন নিয়ে নিচ্ছি এখানে, জাস্ট একদম মানে ব্যাপারটা অনেকটা মোটরের মতনই। এবার জাস্ট যেহেতু আমি মোশন দিয়ে কারেন্ট জেনারেট করছি, এই সিস্টেমটাকে বলা হয় জেনারেটর। ঠিক আছে? তো জেনারেটর কি জিনিস? সেম, তোর কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। আমি এটাতে আরো ডিপ ডিসকাস করব, হ্যাঁ, আগে আমি চাই যে কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা রপ্ত করে নিই। তোর কাছে নর্থ পোল আছে, তোর কাছে সাপোজ এখানে সাউথ পোল আছে, তোর কাছে একটা কয়েল আছে, ঠিক একদম ওরকমই অ্যারেঞ্জমেন্টটা, একটু আলাদা আছে, জাস্ট একটু আলাদা। কি না, এইখানে তোর একটা অ্যাক্সেল টাইপের একটা স্ট্রাকচার আছে। এই অ্যাক্সেলের মধ্যে তোর রিং গুলো যে ওগুলো সার্কুলার আছে। ইঞ্জিনিয়ারিংটা বুঝতে পারছিস? স্ট্রাকচারটা বোঝা গেছে ব্যাপারটা? এই এন্ড গুলো কিন্তু ওপেন। আমি দ্বারা তোদেরকে জেনারেটরের একটা স্ট্রাকচার দেখাচ্ছি। আই এম নট ভেরি গুড এট ড্রয়িং, দ্বারা তারপরে আমি এক্সপ্লেন করছি। ঠিক যেমন মোটরটাকে আমি তোদেরকে দেখিয়ে তারপরে এক্সপ্লেন করলাম, ঠিক ওরকম জেনারেটরটা দেখ। হ্যাঁ, এক্স্যাক্টলি, মোশনটাকে কারেন্টে কনভার্ট করে। ঠিক আছে? পাতি ভাষায় বল, মোশনটা যেটা আমরা দিচ্ছি সেটাকে কারেন্টে কনভার্ট করছে। ওয়ার্কিং প্রিন্সিপাল ভালো করে দেখ। বুঝতে পারলি সবাই একটু হালকা করে কি হলো ব্যাপারটা? এটা হচ্ছে জাস্ট মোশনটা তৈরি হচ্ছে, মোশনটা তৈরি হওয়ার জন্য তোর মোশনটা আমি দিচ্ছি, তার জন্য তোর যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা। তো এখানে এই স্ট্রাকচারটা, এটা জাস্ট একটু মডিফাইড স্ট্রাকচার, আর কিছু না। এগুলো হচ্ছে তোর ঘোরে, এই স্ট্রাকচারটা পুরো ঘোরে। এবার এর সঙ্গে হচ্ছে তোর কানেক্ট করা তোর কার্বন, মানে যেই সার্কিটটার যে ব্রাশ, এটা এখানে ব্রাশ কানেক্ট করা। দেখ এখানে কিন্তু একটা মুভমেন্টের ফ্রিডম আছে আবার। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এটাকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য, যাতে এটা একদম আউট অফ ট্র্যাক না হয়ে যায়, যাতে এটা ঘুরতে পারে ঠিকঠাক করে, তার জন্য এটা একটা সাপোর্ট। আর এই দুটো এন্ডে এই ব্রাশ লাগানো। বুঝতে পেরেছিস ব্যাপারটা? কারণ আমাকে এখন কারেন্টটা নিতে হবে, আমাকে এখন কারেন্ট দিতে হবে না, আমাকে এখন কারেন্টটা নিতে হবে। এর একটা গ্যালভানোমিটার ধর। তাহলে এবার তোর কাছে আছে ম্যাগনেটিক ফিল্ড। আমাকে যে কোনো একটা কিছু বলতো, তোরা কোন দিকে ঘোরাবি, এইদিকে না এইদিকে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে চাস? এটাকে ক্লকওয়াইজ ঘোরা, ঠিক আছে।
তো সাপোজ তুই এটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছিস, গ্যালভানোমিটার কারেন্ট মেজার করে খুব স্মল অ্যামাউন্টের কারেন্ট গুলো, বুঝতে পারছিস? কারেন্টের ডাইরেকশন সমেত খুব ছোট অ্যামাউন্টের কারেন্ট ডিটেক্ট করতে পারে গ্যালভানোমিটার, ঠিক আছে? আচ্ছা, তো দেখ এটাকে যখন তুই সাপোজ ক্লকওয়াইজ ঘোরাচ্ছিস, তো এটা উপরের দিকে উঠছে, এই পার্টটা নিচের দিকে নামছে না, হচ্ছে তো? তো এবার জাস্ট রাইট হ্যান্ড রুল লাগা, রাইট হ্যান্ড রুল লাগিয়ে আমাকে বল যে কারেন্টটা কোন ডাইরেকশনে ইনডিউস হবে। এই একটা পার্টকে আগে আলাদা করে নে। তুই এইদিকে মোশন তুই তৈরি করছিস, এদিকে তোর ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, তাহলে রাইট হ্যান্ড থাম রুল মানে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল লাগিয়ে আমাকে বল কারেন্টটা কোন দিকে ইনডিউস হবে, কোন ডাইরেকশন। রাইট হ্যান্ড থাম রুল লাগা। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে তোর এটা ম্যাগনেটিক ফিল্ড, আর এদিকে তোর ফোর্স লাগছে। তাহলে আমাকে বল যে তোর কোন ডাইরেকশনে কারেন্টটা ইনডিউস হচ্ছে। ভালো করে দেখ, রাইট হ্যান্ড রুল, চোখ বন্ধ করে লাগা। রাইট হ্যান্ড রুলে ফোর্স হচ্ছে থাম দেখায়, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারটা দেখায়। তো ইন্ডেক্স ফিঙ্গার আর থামটাকে যদি অ্যারেঞ্জ করিস, তাহলে ভেতরের দিকে কারেন্ট পাচ্ছিস, ঠিক আছে? এইখানে কারেন্টটা ভেতরের দিকে যাচ্ছে, ঠিক এভাবে এইখানে কারেন্টটা এভাবে যাবে না, বাইরের দিকে আসবে না, কারণ ডাইরেকশনটা উল্টো। তো দেখ কারেন্ট একটা সার্কেলে যাচ্ছে, তো যে কারেন্টটা যেটা সেটা এইখান থেকে এরকম করে ফ্লো করবে, বুঝতে পারছিস ব্যাপারটা? ভেবে দেখ, এটা যখন আবার ঘুরে যাবে তখনও দেখছিস কারেন্টের ডাইরেকশনটা সেম বজায় থাকবে না, ঠিক মোটরের মতো, বুঝতে পারছিস? কারণ কারেন্টের ডাইরেকশন যদি সবসময় বদলাতে থাকে, আমার সেই কারেন্টটাকে অ্যাজ এ ডিসি কারেন্ট ইউজ করা খুব চাপ। মাথায় ঢুকলো? কিছুই বুঝিস? ভালো করে বুঝাতো আমাকে, কি বুঝলি? দেখ একটা জিনিস তোরা এখানে মিস করে গেছিস, একটা জিনিস তোরা এখানে মিস করে গেছিস, আমার মোটরের অ্যারেঞ্জমেন্টটা আর এখানে অ্যারেঞ্জমেন্টটা একটু আলাদা, লক্ষ্য করেছিস? ভালো করে বল, এখানে প্রতিটা সাইকেলের জন্য, এখানে যে প্রতিটা সাইকেল যে তৈরি হচ্ছে তার জন্য কি কারেন্টের ডাইরেকশন আদৌ সেম থাকছে? ভেবে আমাকে বল, বলতো। আমি যদি কনস্ট্যান্টলি রোটেট করতে থাকি সেম ডাইরেকশনে, তাহলে কি তোর যে কারেন্টের যে ডাইরেকশনটা সেটা কি কনস্ট্যান্ট থাকবে? ভেবে দেখতো, কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে এখানে। আমি এখানে মোশনটা বাইরে থেকে ফোর্স করছি, বুঝতে পেরেছিস? এখানে ইলেকট্রিক কারেন্টের ডাইরেকশনটা অফকোর্স সবসময় চেঞ্জ হবে না, যেহেতু এখানে ইলেকট্রিক কারেন্ট যেটা ইনডিউস হচ্ছে সেটা ডাইরেকশন সবসময় চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় এসি কারেন্ট। এই যে এই টাইপের জেনারেটরটাকে বলা হয় এসি জেনারেটর, বুঝেছিস? ডিসি জেনারেটর কি সেম জিনিস? আরে বাবা, ডিসি মোটর যেটা আছে সেম জিনিস ওটা। তুই ওইখানে যদি তুই মোশন ক্রিয়েট করিস, তাহলে কারেন্টের ডাইরেকশনটা কিন্তু বজায় রাখবে ওখানে, বুঝতে পেরেছিস? এই অ্যারেঞ্জমেন্টে তুই যদি এরকম করে অ্যারেঞ্জমেন্টটা করিস, ভেবে দেখ এই ক্ষেত্রে তোর যে কারেন্টটা সেটা এরকম হচ্ছে, এটাকে যদি উল্টে দিস, উল্টে দেওয়ার সাথে সাথে যদি ঘোরাতে থাকিস এই জায়গাটায়, এই সিস্টেমটা তোর গোটাটা চেঞ্জ হয়ে যাবে। তুই যখন এটাকে ঘুরিয়ে দিবি, পুরো যখন একটা এটা ঘুরে যাবে, আমি জানি না তোরা ভিজুয়ালাইজ করতে পারছিস কিনা, তখন কারেন্টের ডাইরেকশনটা কিন্তু উল্টে যাবে, মোশনটা কিন্তু সেম মেইনটেইন থাকবে, লক্ষ্য কর। হ্যাঁ, না 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 না, মোটরে যে কারেন্টের ডাইরেকশনটা কয়েলের মধ্যে সেটা সবসময় চেঞ্জ হয় একটা কনস্ট্যান্ট মোশন পাওয়ার জন্য। ওখানে তো কারেন্টের ডাইরেকশন তো কনস্ট্যান্ট থাকে, কারণ আমি ব্যাটারি দিয়ে কারেন্ট পাস করছি, বুঝতে পারছিস ব্যাপারটা? জেনারেটর দু রকমের আছে, জেনারেটর দু ধরনের হয়, একটা এসি জেনারেটর, একটা ডিসি জেনারেটর, বুঝতে পেরেছিস ব্যাপারটা? ডিফারেন্স হচ্ছে প্রতি হাফ সাইকেলে একটা এসি জেনারেটরের ডাইরেকশন চেঞ্জ হতে থাকে কারেন্টের, আর একটা ডিসি জেনারেটরে কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে। একটা ডিসি জেনারেটর একদম অ্যানালগাস টু ডিসি মোটর। তোর এই সেম স্ট্রাকচারটা তোর কাছে আছে। এইখানে যখন তুই একটা কয়েল দিবি, এরকম এরকম যখন তোর আছে না, এখানে তুই যখন কারেন্ট পাস করছিস,
কারেন্ট যখন পাস করছিস তখন তো এটা মোটর হচ্ছে, আর যখন তুই রোটেট করবি এটাকে তখন এটা জেনারেটর হয়ে যাবে, কনস্ট্যান্ট কারেন্ট দিবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? কিন্তু এইখানে ব্যাপারটা একটু আলাদা। দেখ এখানে ভালো করে দেখ, এখানে যেহেতু স্প্লিট রিং অ্যারেঞ্জমেন্টটা এরকম আছে, একটু ভিজুয়ালাইজ করে দেখ ব্যাপারটা, যে এটাকে যদি তুই একটা পুরো সাইকেল যদি ঘুরিয়ে দিস এভাবে, তাহলে যে নেক্সট সাইকেলে যে সেখানে কিন্তু কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ভেবে দেখ, ভেবে দেখ জিনিসটা চেঞ্জ হচ্ছে না, কারণ তুই কনস্ট্যান্ট রোটেশনের ডাইরেকশনটা মেইনটেইন করছিস। তো এখানে প্রতিটা হাফ ডাইরেকশনে, মানে প্রতিটা হাফ রোটেশনে কারেন্টের ডাইরেকশনটা কিন্তু এখানে চেঞ্জ হবে। তো এইটা হচ্ছে, এই টাইপের জেনারেটরকে বলা হয় এসি জেনারেটর, আর এই টাইপের জেনারেটরকে আমরা বলি ডিসি জেনারেটর, কারণ এটা জাস্ট একটা মোটরেরই উল্টো। ডিসি জেনারেটর কোনটা? ওই যে আমাদের কাছে যে মোটরটা আছে যেটা সাইকেলের পেছনে লাগায়, যেটা ঘুরলে যে লাইট জ্বলে, ওটা একটা ডিসি জেনারেটর। বুঝতে পেরেছিস? কারণ ওটা একটা ডিসি মোটর, যখন আমি কারেন্ট পাস করে ওটা ডিসি মোটর হিসেবে কাজ করে, তো যখন আমি মোশন জেনারেট করি ওটা ডিসি জেনারেটর হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এটার মেকানিজমটা কি করে বুঝবি এটার মেকানিজমটা? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। বুঝেছিস? এটা জাস্ট উল্টো ট্রিটমেন্টটা যেটা আমি করেছি, যেটা আমি তোর মোটরের করেছি। বল বুঝলি কিনা? কোনো কিছু জিজ্ঞাসা করার আছে কিনা বল। ভালো করে আবার দেখ, যেটা ডিসি মোটর ছিল কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয় না জন্য আমার এরকম স্প্লিট রিংটাকে আমি এখানে বসিয়েছি। কিন্তু এসি জেনারেটরে আমি চাই কারেন্টটা সবসময় প্রতিটা হাফ সাইকেলে বদলাক, যেটা আমাদের এখানে বদলায়। আমরা যে এসি কারেন্ট তোরা দেখছিস, সেই এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, মানে প্রতি সেকেন্ডে 50 বার ডাইরেকশন বদলায়। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো এখানে এরকমই, যত ফাস্ট তুই মোশন ক্রিয়েট করবি তত তাড়াতাড়ি কিন্তু তোর কারেন্টের ডাইরেকশনটা বদলাবে। এইখানে এটা ভেবে দেখ, বুঝতে পারছিস কিনা বল, কারণ আমরা এসি সবসময় ইউজ করি। না 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 না, বেশি কমের ব্যাপারটাই না এখানে। এসিতে ডিসির একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কারেন্ট লস প্রচুর হয়। তো এসি কারেন্ট কেন অ্যাডভান্টেজিয়াস? কারণ এসি কারেন্টকে আমরা বহু দূর দূর অবধি নিয়ে যেতে পারি। ডিসি কারেন্টের একটা সমস্যা হচ্ছে যেহেতু ডাইরেকশনটা একদম কনস্ট্যান্ট না, প্রচুর হিট লস হয়, মানে কারেন্ট লস হয়, প্রচুর এনার্জি লস প্রচুর হয়। এটা জাস্ট একটা রিজন। তারপর আরো মানে প্রচুর ব্যাপার আছে। এটা যখন তুই এসি জিনিসটা যখন একটু ভালো করে পড়বি না, তখন এটা এসেন্সটা বুঝতে পারবি। এসিতে আমরা রিং ব্যবহার করছি, কারণ স্প্লিট রিং ব্যবহার করলে তো কারেন্টের ডাইরেকশনটা সেম হয়ে যাবে রে জেনারেটরে, দেখ। কিন্তু আমার প্রতিটা হাফ সাইকেলে কারেন্টের ডাইরেকশনটা না উল্টো লাগবে। বুঝতে পেরেছিস? এর জন্যই এই স্প্লিট রিংটা। ভেবে দেখ ভালো, তুই ভালো করে ফিগারটা ভেবে দেখ। আমি বলবো তুই আমার ফিগারটা যদি না ভালো করে বুঝতে পারিস, তুই এনসিইআরটি এর বইতে এনসিইআরটি বইটা খোল, এনসিইআরটি বইটা খোল, পেজ নাম্বার 236 এ যা। এই ফিগারটা দেখতে পাচ্ছিস? এই ফিগারটাকে তোরা ভালো করে অবজার্ভ কর। এই যে B1 আর B2 এখানে ব্রাশ আছে, সবাই এটা লক্ষ্য কর। এই ফিগারটা বেশ ভালো করে এখানে দেওয়া, এইটা কিন্তু তোর ঘুরছে। ভালো করে মনে রাখবি, এটা কিন্তু তোর ঘুরছে। ঠিক আছে? এবার দেখ, এইখানে প্রথম সাইকেলটাতে আমি যখন ঘুরাবো, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে কারেন্ট ইনডিউস হবে একটা ডাইরেকশনে। ঠিক যখন আমি ঘুরিয়ে ফেলবো একটা সাইকেল, তখনই যে কারেন্ট ইনডিউস হবে সেটা ডাইরেকশনটা কিন্তু উল্টে যাবে, জাস্ট অ্যারেঞ্জমেন্টটার জন্য। ঠিক আছে? একটু এটাকে রিডিং কর, ইলেকট্রিক জেনারেটরটাকে একটু রিডিং কর তো। এই যে ইলেকট্রিক জেনারেটর এইটুকুনি আছে না, একটা পেজ 3টা প্যারা, এটাকে একটু রিডিং কর তো তোরা। তো ডাইরেক্ট কারেন্ট কেমন করে তৈরি করবে যদি আমি চাই কারেন্টের ডাইরেকশনটা কনস্ট্যান্ট থাক? না না, আরে একটা ব্রাশ ইউজ করলে তুই সার্কিটটাকে কেমন করে কমপ্লিট করবি? দেখ না, এখানে একদম বোর্ডেই লেখা আছে ডাইরেক্ট কারেন্টের জন্য তোর জাস্ট ডিসি মোটরের অ্যাপারেটাসটা লাগবে, আর কিচ্ছু না। আমি তো বললামই, এখানে এরকম যে স্প্লিট রিং আছে ওই অ্যারেঞ্জমেন্টের জন্যই তো তোর এখানে কারেন্টটা সবসময় ডাইরেকশনটা বদলে যাচ্ছে না। মানে এখানে যে কারেন্টের ডাইরেকশনটা প্রতি হাফ সাইকেলে চেঞ্জ হচ্ছে মোশনটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, তাই নাকি? এখানে কিন্তু সার্কিটে যে কারেন্টের ফ্লোটা, সেটা কিন্তু একটা পার্টিকুলার ডাইরেকশনে মেইনটেইনড আছে। ডাইরেকশন অফ কারেন্ট চেঞ্জ হওয়া মানে
একটা পার্ট কন্ডাক্টরে, যদি ওটা আটকানো থাকতো তাহলে ডাইরেকশনটা তোর যেটা থাকতো সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? ইভেন্চুয়ালি যদি তুই দেখিস তাহলে কিন্তু পুরো সার্কিটে কারেন্টের ফ্লোটা কিন্তু মেইনটেইনড আছে একইভাবে। এই কারেন্ট যে বারবার ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে বলি সেটা কিন্তু একটা কন্ডাক্টরের রেসপেক্টে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ক্লিয়ার? আই সবারই জেনারেটর পার্টটা ক্লিয়ার? কেমন করে এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে কাজ করে। এনসিআরটি পড়বি, কি সুন্দর করে লেখা আছে, তোরা নিজেরাই দেখতে পারবি। তো বেসিক্যালি এই জেনারেটর কোথায় ইউজ হয়? যে উইন্ড মিল দেখেছিস হয়তো, সায়েন্সের প্রজেক্ট করে ছেলেপেলেরা উইন্ড মিল। উইন্ড মিলের যে ওই ব্লেডটা থাকে ওটা একটা মোটরের সঙ্গে লাগানো থাকে। ব্লেডটা যখন ঘোরে তখন ইন্ডাকশনের জন্য ইলেকট্রিসিটি প্রডিউস হয়, ওটাকে স্টোর করে আমরা ব্যবহার করতে পারি, যেটাকে বলে উইন্ড এনার্জি। বুঝতে পেরেছিস? হাইড্রো ইলেকট্রিসিটি সেম মেকানিজম। হাইড্রো ইলেকট্রিসিটিতে কি হয় দেখেছিস? ফারাক্কা ব্রিজে একটা বিশাল বড় ড্যাম আছে, লক্ষ্য করেছিস? যখন তোর জল ছেড়ে দেয়, বলে না জল ছেড়ে দেয়, তখন কি জল বিশাল জোরে ফ্লো করতে থাকে না? তো এইখানে একটা মোটর টাইপের স্ট্রাকচার থাকে। এই যে জলের যে ফ্লোটা সেটার থেকে রোটেশন জেনারেট করছে, আর সেটার থেকে রোটেশন জেনারেট করার জন্য যে ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি। সেটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বুঝতে পেরেছিস? একটা জিনিস হয়তো তোরা জানিস যে গাড়ির একটা, তোর যে গাড়ি আছে এটা হয়, আমি জানি না তোরা জানিস কিনা, একটা গাড়ি আছে বলে না, গাড়ি তোর গাড়িটাকে বহুদিন ধরে থামিয়ে রাখতে না, গাড়িটা কনস্ট্যান্টলি চালাতে, নালে ব্যাটারিটা মরে যাবে। গাড়ি যখন চলে তখন যে গাড়ির ব্যাটারিটা আছে সেটা কিন্তু অটোমেটিক চার্জ হয়, জানিস এটা? গাড়ির যে ব্যাটারি আছে, গাড়ির ব্যাটারি আছে না, যেটা দিয়ে তোর বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল জিনিসপত্র কাজকর্মগুলো চলে, এয়ার কন্ডিশনিং বল বা লাইট বল এটসেট্রা এটসেট্রা, জানিস তো? তো এই যে গাড়ির ব্যাটারি কিন্তু চেঞ্জ করিস, গাড়ির ব্যাটারি কিন্তু চার্জ করতে হয় না তোদের। কেন? কারণ এই গাড়ির ব্যাটারি যখন গাড়ি চলে তখনই চার্জ হয়ে যায়। তো গাড়ি চলে যখন, এই চারটা চাকা খুব স্পিডে চলছে, এখানে যে মোটরগুলো কানেক্ট করা, সেই যে মোশনের জন্য যেই তোর ইন্ডাকশনটা হচ্ছে, এখানে একটা ইন্ডাকশন প্রসেস হচ্ছে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, সেখান থেকে তোর এই ব্যাটারিটা চার্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো এগুলো হচ্ছে তোর বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের। ঠিক আছে, আশা করি বুঝতে পারলি যে কেমন করে তোর ইলেকট্রিক মোটর আর ইন্ডাকশন একটা অপোজিট ফেনোমেনা। ইন্ডাকশনে কেউ ভুল করে যাতে লেফট হ্যান্ড রুল না অ্যাপ্লাই করিস, অনেকজনের কিন্তু টেন্ডেন্সি আছে। ইনফ্যাক্ট আমিও ভুল করে একবার লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে ফেলেছিলাম, কারণ অ্যাপারেটাসটা এতটা সিমিলার, অবজেক্টিভ আউটকাম একদমই আলাদা। তাই যাতে মনে রাখিস যেভাবে আমরা ট্রিট করব সেটা যাতে একদম আলাদা হয়। আমরা ইন্ডাকশনের সময় কিন্তু ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল লাগাবো। বোঝা গেছে ব্যাপারটা? এবার আমাদের লাস্ট পার্ট আসি চ্যাপ্টারটা, যেটা হচ্ছে তো ডোমেস্টিক সার্কিট বা ডোমেস্টিক ওয়্যারিং যাকে বলে। এটা একটু প্র্যাকটিক্যাল বেসিস, তোরা সবাই জানিস, সেটা হয়তো আমি অনেকদিন আগে থেকেই বলে এসেছি। আমরা যে কারেন্টটা পাই সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তো এই অল্টারনেটিং কারেন্ট যে জিনিসটা, সেটা আমরা যে রিসিভ করি, যে সার্কিট যেভাবে কানেক্ট করা থাকে আমাদের কাছে, সেটা হচ্ছে ডোমেস্টিক সার্কিটিং। তো ডোমেস্টিক সার্কিটিং কেমন করে থাকে, এই যে ফিগারটা দেখ, এনসিইআরটি পেজ নাম্বার 238, খুব সুন্দর করে এখানে দেওয়া একটা ন্যাচারাল মানে একটা নরমাল আর কি সার্কিট। তো এটা হচ্ছে তোর একদম মেইন ফিউজ, একদম বাড়ির মেইন ফিউজ, সেটা হচ্ছে এই জিনিসটা থাকে। তো এটা নিশ্চয়ই জানিস, এর আগের দিনই ডিসকাস হয়েছিল মনে হয় কোনোদিন একদিন, যে এখানে একটা ওয়্যার থাকে লাইভ ওয়্যার আর একটা ওয়্যার থাকে নিউট্রাল ওয়্যার। মনে আছে এরকম ডিসকাশন হয়েছিল? একটা থাকে লাইভ ওয়্যার, একটা থাকে নিউট্রাল ওয়্যার। এই লাইভ ওয়্যারের যে পোটেনশিয়াল ডিফারেন্স নিউট্রাল ওয়্যারের রেসপেক্টে সেটা 220 ভোল্টস হয়। তো এটা তোর বেসিক্যালি একটা মোটামুটি একটা তোর ইয়ের থ্রু গেল, একটা মেইন ফিউজের থ্রু গেল। এই মেইন ফিউজটার খুব দরকার। কেন? কারণ আচ্ছা এখান তোর কিছু, এই মেইন ফিউজটার দরকার কারণ যদি হঠাৎ করে বিশাল ইনফ্লাক্স হয়ে যায় কারেন্টের ভেতরে, ইকুইপমেন্ট যাতে পুড়ে না যায়। বল এবার এইটা একটা মিটার বোর্ডের সঙ্গে কানেক্ট করা থাকে। কেমন মিটার বোর্ড? মানে যেটা তোরা দেখিস
যে কারেন্ট এত 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 ইউনিট খাচ্ছে, লক্ষ্য করেছিস না? এরকম একটা থাকে স্ট্রাকচার, এখানে নাম্বারগুলো ওঠে সব, লক্ষ্য করেছিস? আচ্ছা, তারপরে তোর এই যে লাইভ ওয়্যারটা যাচ্ছে, এটা হচ্ছে তোর একটা ডিস্ট্রিবিউশন বক্স। ডিস্ট্রিবিউশন বক্স মানে বাড়ির কোন কোন তালায় কিভাবে কিভাবে কোন কারেন্ট গুলো তোর যাবে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স। এরকম একটা ডিস্ট্রিবিউশন বক্স আছে আমাদের কাছে। এই ডিস্ট্রিবিউশন বক্স থেকেই তোর কিন্তু সব জায়গায় মানে কারেন্টটা আমার যেই 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 জায়গায় জায়গায় যাবে, কোথায় কোথায় আমি কারেন্টটা ইউজ করব, কোথায় আমি সার্কিটটাকে ইউজ করব, সেটা তো বুঝতে পারি। তো ডিস্ট্রিবিউশন বক্স মানে এই যে এখানে যেমন তোরা দেখে নিস, এখানে যে ডিস্ট্রিবিউশন বক্স আছে, একটা ফ্যানের জন্য সুইচ, লাইটের জন্য সুইচ, এর জন্য সুইচ, বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো যে ডিস্ট্রিবিউশন বক্স থাকে, এটা হয়ে তারপরে এই যে লাইভ ওয়্যার আছে আর নিউট্রাল ওয়্যার আছে, এটা পুরো নিউট্রাল ওয়্যার আছে, এটা পুরো কানেক্টেড থাকে। কানেক্টেড ইন দা সেন্স এই লাইভ ওয়্যার আর এই হচ্ছে তোর নিউট্রাল ওয়্যার। এইখানে তোর থাকে সমস্ত কিছু প্লাগ। একটা প্লাগ নিশ্চয়ই তোরা দেখেছিস, একটা প্লাগ এরকম দুটো থাকে আর একটা এরকম থাকে, এটাকে বলা হয় সবসময় আর্থ ওয়্যার, আর্থিং এটাকে বলে। তো আর্থিং যে জিনিসটা সেটা কিন্তু আলাদা করে করতে হয়। বাই চান্স যদি এক্সেস কারেন্ট ফ্লো হয়ে যায়, ধর এক্সেস কারেন্ট ফ্লো হয়ে গেল লিমিটের থেকে বেশি, বা কোনো সেনসিটিভ কোনো মানে বিভিন্ন রকমের সিচুয়েশন আসলো, আর্থ ওয়্যার কি করে, এক্সেস যে কারেন্টটা সেটা কিন্তু গ্রাউন্ডে গিয়ে ফেলে দেয়। আর্থিং এটাকে বলে, খুব নেসেসারি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এর জন্য, তাহলে হতে পারে বিশাল শক টক খেয়ে যেতে পারিস। বুঝতে পারছিস ব্যাপারটা? তো যতগুলো তোরা প্লাগ লাগাবি এটা কিন্তু এইভাবেই লাগানো থাকে। তিনটা থাকবে দেখবি প্লাগ, একটা লাইভ ওয়্যার, একটা নিউট্রাল ওয়্যার আর একটা আর্থ ওয়্যার। এবার এই আর্থিংটা সব জায়গাতেই করা না। ডিসি কারেন্টেও আর্থিং হয়, কিন্তু পয়েন্টটা হচ্ছে তোর ডিসি কারেন্ট আমরা যেভাবে ব্যবহার করতাম সেখানে প্রচুর রিস্ক ছিল। একটা জিনিস তোরা শুনেছিস কিনা আমি জানি না, আগে বহুকাল আগে, মানে তোদের বাবা মাকে জিজ্ঞাসা করবি যে যখন কেউ ইলেকট্রিক শক খেত, মনে হচ্ছে যে একদম আটকে থাকতো, এরকম শুনেছিস কোথাও গল্প যে আটকে থাকতে থাকতে ছুতে হয় না যখন কেউ কারেন্টের এফেক্টে আছে? শুনেছিস এরকম? এরকম কেন হয়? এরকম কেন হয় মানে আমাদের সময় তো আমরা অনেক তোর শুনেছি আর কি। ডিসি কারেন্টের ডাইরেকশনটা একই ডাইরেকশন, বুঝতে পেরেছিস? তো যখন তোর কাছে হাই ভোল্টেজ আছে, এই হাই ভোল্টেজটাতে তোর কি হয়, একদম মানে একই ডাইরেকশন। তুই যদি একবার হাত লাগাস, তোর যদি একবার শর্ট সার্কিট হয়ে গেল, তোরটা ধরেই থাকবে এরকম করে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এসিতে কিন্তু সেটা হয় না। এসিতে তুই যখনই শক খাস ধুম করে কিন্তু তুই ব্যাক করে যাস। লক্ষ্য করেছিস জিনিসটা? আচ্ছা, ডিসি কারেন্টের জন্য তোর যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, ওটা আমাদের একটু পড়াশোনা করতে হবে, কারণ আমরা যেহেতু কোনোদিনও ডিসি এরকম মানে সার্কিট দেখিনি, আমরা বরাবরই এসি নিয়ে পড়াশোনা করে এসেছি, ডিসি সম্বন্ধে খুব বেশি জানি না। আর ডিসি মানে এসি এই সার্কিট সিস্টেমটা ইজ কাইন্ড অফ অ্যান অপটিমাইজেশন ওভার ডিসি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো এটা নিয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, শাগনিক আমাকে জিজ্ঞাসা করলি ডিসির ব্যাপারে, আমার একটু ডিসির ব্যাপারে পড়তে হবে, পড়ে নেক্সট দিন তোকে বলবো। তবে এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে না, এটা পিওর নলেজ পয়েন্ট অফ ভিউ থেকে আমারও জানা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বল, চ্যাপ্টারটা মোটামুটি এখানে শেষ হয়ে গেল। এই যে ম্যাগনেটিজমের পার্টটা আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বল, মোটরের পার্টটা বল, এটা আমি আবার করে রিভাইজ করব পরের ক্লাসে। একবার আমি রিভাইজ করতে চাই এটা আরেকবার করে। বুঝতে পেরেছিস?